28তম পর্বকে সামনে রেখে শুরু হয়েছে এনার্জি অ্যান্ড পাওয়ারের নিয়মিত আয়োজন ইপি ক্লাইমেট টক্স। এবারের ইপি ক্লাইমেট টক্স এর শিরোনাম ইটকল ইপি ক্লাইমেট টক্স। ইপি ক্লাইমেট টক্স এর এটি ৩য় বছর। এই আয়োজনে কো স্পন্সর হিসেবে যুক্ত আছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড, বিসিপিসি এর 30 দিনের পারিবারিক কাগজ রং বেরং। ইটকল ইপি ক্লাইমেট টক্স বিরতি সহ চলবে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত। আমাদের দ্বিতীয় দিনের আয়োজনে অতিথি এলডিসি গ্রুপের লস অ্যান্ড ড্যামেজ সমন্বয়কারী এম হাফিজুল ইসলাম খান। এনার্জি অ্যান্ড পাওয়ারের পক্ষ থেকে আমি আপনাকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে কারিগরি সহায়তা ও পরিকল্পনার সাথে যুক্ত আছেন এনার্জি অ্যান্ড পাওয়ারের এডিটর ডিজিটাল কন্টেন্ট আদিত্য হোসেন। আমরা সবাই জানি আগামী 30 নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক্সপো সিটিতে শুরু হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন বা কনফারেন্স অফ পার্টি কপের 28তম আসর। আমরা আরো জানি যে বিশ্ব যুদ্ধ এবং বা গাজা ইসরায়েল সংঘাত নিয়ে অস্থির, অর্থনৈতিক টানপোড়েন চলছে, কিন্তু বিশ্ব এই নেগোসিয়েশন থেকে বিশ্ব কি প্রত্যাশা করছে, কি পেতে যাচ্ছে বিশ্ব, বিশেষ করে লস অ্যান্ড ড্যামেজ তহবিল নিয়ে। এই লস অ্যান্ড ড্যামেজ তহবিল নিয়েই মুখ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের অতিথির সাথে। ইটকল ইপি ক্লাইমেট টক্স সরাসরি সম্প্রচারিত হচ্ছে এনার্জি অ্যান্ড পাওয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। যারা যুক্ত আছেন তাদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। এম হাফিজুল ইসলাম খান, লস অ্যান্ড ড্যামেজ তহবিল নিয়ে আলোচনায় যাওয়ার আগে আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এবারের কপকে ঘিরে আপনার প্রত্যাশা কি, কি পেতে যাচ্ছে বিশ্ব? প্রথমত ধন্যবাদ আপনাকে আমজাদ ভাই, আর আমাকে যারা শুনছেন। তো আমজাদ ভাই, এটা আপনি ভালোভাবে স্টার্ট করেছেন যে এই কপের এক্সপেকটেশন কি, কিন্তু আনফরচুনেটলি আমজাদ ভাই আমাদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। কপে যাই আমরা কিছু টাকা আনার জন্য, ফিরে এসে যখন অনেক প্রশ্ন শুনতে হয় কত টাকা নিয়ে এসেছেন, তখন সামটাইমস একটু বিব্রত লাগে। কারণ কপ জিনিসটা না বুঝতে পারলেই এই প্রশ্নটা আসে। বেসিক্যালি আমজাদ ভাই, আপনার মাধ্যমে আমি যারা শুনছেন ওদেরকে বলতে চাই, ইন্টারন্যাশনালি 3টা পলিসি আছে এই মুহূর্তে: কনভেনশন, কিয়োটো প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্ট। 3টে ইন্টারন্যাশনাল পলিসির ইয়ারলি একটা মিটিং হয় প্রতি বছর, দ্যাট ইজ কল কপ। তো এই কপে যেটা হয়, লাস্ট ইয়ারের ডিসিশনের আলোকে প্রোগ্রেসটা অ্যাসেস করে এবং ফার্দার কিছু ডিসিশন নিয়ে থাকে। এখন এই কপের এজেন্ডা কি? হোয়াট আর দ্য কি এজেন্ডা ফর দিস COP28? প্রথমেই বলতে হবে আমাকে আমজাদ ভাই, গ্লোবাল স্টক টেক নিয়ে একটা খুব ভালো ডিসিশন হতে হবে। কারণ প্যারিস এগ্রিমেন্টের আপনি জানেন যে কমপ্লায়েন্স রিজিম খুবই উইক, ইরিভার্সিবল, নন পিউনিটিভ অ্যাপ্রোচ। সো গ্লোবাল স্টক টেকটাই হচ্ছে প্যারিস এগ্রিমেন্টের যে গোলগুলো আমরা এগিয়ে করেছি, লাইক 1.5 ডিগ্রি অ্যাডাপ্টেশন গোল, ফাইন্যান্স গোল, এগুলা মিট করার জন্য গ্লোবাল স্টক টেকটাই হচ্ছে একটা কমপ্লায়েন্স মেকানিজম। এখানে আলোচনা হচ্ছে প্রোগ্রেস এবং and the gaps. Based on the gaps, mitigation related gaps, adaptation gap, finance gap, so loss and damage related gap, সেই গ্যাপ গুলা কিভাবে অ্যাড্রেস করা যাবে, ফর কিছু রেকমেন্ডেশন বেরিয়ে আসবে, খুবই ইম্পর্টেন্ট। বাট জিএসটির পরেই যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লস এন্ড ড্যামেজ। আশা করি আমজাদ ভাই, আপনার কাছে আমি ওভার টু ইউ, আমরা লস এন্ড ড্যামেজ দিয়ে আলোচনা আরম্ভ করব। ধন্যবাদ। যে যে বিষয়টা যে আমরা প্যারিস এগ্রিমেন্ট থেকে যে একটা রাজনৈতিক ঐক্যমত হয়েছিল যে ঐতিহাসিকভাবে অতি দূষণকারী দেশগুলোর অপেক্ষাকৃত দুর্বল এবং কম দূষণকারী দেশ এবং গরিব দেশগুলোকে অর্থ দিবে, এটা বিশ্ব জলবায়ু তহবিল যেটাকে আমরা বলছি, এবং প্রতি বছর $100 বিলিয়ন এখানে জমা হওয়ার কথা ছিল। যদি 20 থেকেও ধরা হয়, 20 থেকে এখন 23, কিন্তু এখন পর্যন্ত $100 বিলিয়ন পূরণ হয়নি। এর মাঝে COP27 থেকে লস অ্যান্ড ড্যামেজ তহবিল গঠনের রাজনৈতিক সিদ্ধান্ত হলো, এবং সেখানে এটাও সিদ্ধান্ত হলো যে একটা কমিটি হবে, তারা কাজ করবে এবং তাদের সুপারিশের আলোকে COP28 এসে এই লস অ্যান্ড ড্যামেজ অপারেশনাল হবে। কিন্তু আমরা যতটুকু জেনেছি এই এই লক্ষ্যটা অর্জন করা যায়নি। তাহলে যেখানে আমরা এই জলবায়ু তহবিলের $100 বিলিয়ন পাচ্ছি না, সেখানে লস অ্যান্ড ড্যামেজ তহবিল
এই টাকা আসবে কোত্থেকে, বা আদৌ দেয়ার মতন রাজনৈতিক সদিচ্ছার পরিস্থিতি তৈরি হয়েছে কিনা? আপনাদের চমৎকার প্রশ্ন। আসলে আপনি যদি যেটা বললেন, কারেন্ট স্টেট অফ ক্লাইমেট ফাইন্যান্স, এখানে হিউজ গ্যাপ। ডেভেলপ কান্ট্রি পার্টিস যারা পলিউটার, তারা দে মেড প্লেজেস, কিন্তু তারা কেউই তাদের কমিটমেন্ট রক্ষা করেনি। সেই জন্য গ্রিন গ্রিন ক্লাইমেট ফান্ডটাই এখন অনেক ছোট। সো মিটিগেশন অ্যাডাপ্টেশনের জন্যই পয়সা নাই, তাহলে আপনি লস এন্ড ড্যামেজের জন্য পয়সা কোত্থেকে আসবে বা কে দিবে? কিন্তু আমাদের ভাই আলোচনাটা শুরু হয়েছে কি, ধরেন মিটিগেশনের জন্য কিন্তু কনভেনশন থেকে শুরু করে কিয়োটো প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্টে কমিটমেন্ট দিয়ে যাচ্ছে। বাট ইফ ইউ লুক এট দ্য কারেন্ট মিটিগেশন গ্যাপ অ্যাসেসমেন্ট রিপোর্ট, ইমিশন গ্যাপ রিপোর্ট ইউনেপের, ওখানে দেখতে পাবো ক্লিয়ারলি উই ফেল টু কিপ ইট 1.5 because we are very close to the 1.5 already. 1.4? Something 1.4, but very close to 5. So we are already there. But at the same time, আপনি যদি অ্যাডাপটেশন গ্যাপ অ্যাসেসমেন্ট রিপোর্ট দেখেন, ওখানে কিন্তু চমৎকার, there is no right proper interventions for adaptation. Why? You need money, capacity, technology. Developed country parties are committed to provide you those stuffs. They are not giving you. So no adaptation. আসলে আহমেদ ভাই, মিটিগেশন, অ্যাডাপটেশন আর লস এন্ড ড্যামেজ ইজ আ কন্টিনাম। আপনি মিটিগেট করলে ইউ ক্যান অ্যাভয়েড দ্য রিস্ক ফর লস এন্ড ড্যামেজ, আপনি অ্যাডাপটেশন করলে ইউ ক্যান মিনিমাইজ দ্য লস এন্ড ড্যামেজ, বাট ফাইনালি ইউ নিড টু অ্যাড্রেস দ্য লস এন্ড ড্যামেজ। সো ইফ ইউ লুক এট জাস্ট 17 অক্টোবর, ছোট সাইক্লোন, রাইট? মৃথিলি নামটা অনেক সুন্দর। তো ওটাও কিন্তু আপনার 7 জন মানুষকে নিয়ে গেল, 20টা ট্রলার, 200 ট্রলার ডুবাই দিল, প্রচুর ফসল ক্ষয়ক্ষতি করে দিল। সো বাংলাদেশের আমরাই তো সবচেয়ে ভালো লস এন্ড ড্যামেজটা বুঝতে পারি। এখন লস এন্ড ড্যামেজের জন্য একটা ফান্ড হচ্ছে, আমরা না করবো কেন? উই নিড আ ফান্ড। এখন যখন গ্রিন ক্লাইমেট ফান্ড হচ্ছিল আমরা না করেছিলাম, বাট দ্যাটস স্টিল এমটি শেল, রাইট? রাইট। আপনি দেখেন এলডিসিএফ, ভেরি স্মল, adaptation fund, very small, special climate change fund, very small. Where is the money? Money is not there. Emission reduction is not there. You need to face the loss and damage. That's the reality. So you cannot stop yourself to take the decisions to advance the policy regime. Because আমজাদ ভাই বুঝতে হবে বিষয়টা, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে ইন্টারন্যাশনালি টপ ডাউন পলিসি অ্যাপ্রোচ, এনডিসি, রাইট? এনডিসি সিদ্ধান্ত আসছে প্যারিস এগ্রিমেন্ট থেকে, তারপর অ্যাডাপটেশন গোল তাও আসছে কিন্তু প্যারিস এগ্রিমেন্ট থেকে। উপরে আইন হচ্ছে, আমরা নিচে তার এগেইনস্টে এনডিসি করছি, ন্যাপ করছি। সো আমাদেরকে ইন্টারন্যাশনাল এই পলিসিটাকে ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা লস এন্ড ড্যামেজ যদি কথা বলি, একটা ফান্ড করলে অসুবিধা কি, করে ফেলি, তারপরে এটাকে সোর্স আমরা বের করবো, কে পয়সা দিবে, কিভাবে দিবে। আপনি জানেন যে শামাল শেখে আমরা একটা লস এন্ড ড্যামেজ ফান্ড এস্টাবলিশ করেছি অলরেডি। তো ওখানে একটা ট্রানজিশনাল কমিটি করে দেওয়া হয়। ট্রানজিশনাল কমিটি থ্রু আউট দ্য ইয়ার, এই বছরে 5বার এই কমিটি বসে, 2টা স্পেশাল ওয়ার্কশপ হয়, একটা গ্লাসগো ডায়ালগ ওকে সাপোর্ট দেয়, এবং অনেকগুলা টেকনিক্যাল পেপারস প্রিপেয়ার করে সেক্রেটারিয়েট এবং হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট ইউনিট। সো অনেক জ্ঞান বিদ্যা অর্জনের মাধ্যমে এই 24 জন টিসি মেম্বার এবং 24 জন অ্যাডভাইজার, 48 পিপল ইন কোলাবোরেশন উইথ আদার স্টেট পার্টিস এন্ড এনজিও, সিভিল সোসাইটি। তো আপনাকে বলি, যখন লাস্ট মিটিং হচ্ছে TC4 ইজিপ্টে, আসওয়ান, চমৎকার একটা শহরে, রাত 2টার সময় ডেডলক, 24 জন টিসি মেম্বার একমত হতে পারছে না, সো কোনো ডিসিশন হবে না। দে এগ্রিড টু ফেল টু ডেলিভার দেয়ার কমিটমেন্ট অর ম্যান্ডেট। ফাইনালি রাত 2টার সময় জন ক্রিস্টোফ, টিসি ফ্রম ফ্রান্স, ও বলতেছিল, একটু বয়স্ক লোকটা, চমৎকার, ও আবার জিসিএফ বোর্ড চেয়ার ছিল, তো বলে আমরা আরেকটা ট্রাই দিতে পারি কিনা। তো সবাই কথা বলে না, শেষ পর্যন্ত রাজি হইলো, ওকে লেটস হ্যাভ আনাদার মিটিং ইন আবুধাবি। আমরা আসওয়ান থেকে আবুধাবিতে চলে গেলাম এই 2nd-3rd নভেম্বর। অমিত ভাই, আপনার জন্য এবং দর্শকদের জন্য, আমি আসলে টিসি কমিটি মেম্বার হিসেবে কাজ করছি, এলডিসি টিসি মেম্বারদের আমি একজন অ্যাডভাইজার।
So that's why I'm seriously engaged with this process. Luckily আমাদের একজন এলডিসি টিসি মেম্বার অসুস্থ হয়ে পড়লে আমি কয়েকদিনের জন্য টিসি মেম্বার হিসেবে কাজ করি। সো আমি যা বলছি খুব আমার আই এম টকিং ফ্রম মাই হার্ট অ্যাকচুয়ালি। সো টিসি 5 এ এসে আবুধাবিতেও একই অবস্থা, চমৎকার হোটেল, আপনার খাওয়া দাওয়া হচ্ছে, অনেক খাওয়া দাওয়া, কিন্তু কাজ হচ্ছে না। তো 2 দিনের মিটিং শেষ দিন এসে রাত 9টার সময় কো চেয়ার্স একটা টেক্সট টেবিলে ফেলে দিল। এর মধ্যে অবশ্য অনেক নাটকীয়তা ছিল, গ্রুপ এক্সারসাইজ ছিল, নেগোসিয়েশন ছিল, বায়োল্যাটারাল ছিল। সো এখন কো চেয়ার টেক্সট দিয়ে বলতেছে গিভ ইট অর লিভ, টেক ইট অর লিভ ইট। আমরা সবাই তাড়াহুড়া, আমাদেরকে প্রিন্ট আউট দিল, তাড়াহুড়া করে পড়ে দেখলাম যে সো মেনি কোয়েশ্চেন, সো মেনি কনসার্নস, আমরা বুঝতেও পারি না, আমাদের সময় দরকার। আমরা আবার রিজিউম করলাম, কোচিয়ারকে বললাম আমরা অনেক কিছুই বুঝতে পারছি না, আমাদের সময় লাগবে। বলছে রাত 10টার সময় আমাকে এয়ারপোর্টে যেতে হবে, আমার ফ্লাইট আজকে, 10টার মধ্যে এটা ক্লোজ করে যাব। কোচিয়ার অনেক অথরিটেটিভ ছিল। ফাইনালি এওসিস এর যে অ্যাম্বাসাডার দিয়ানা, ওর ফ্লাইট একটু আগে, ও চলে যাবে, যাওয়ার আগে হুট করে ওর ফ্ল্যাগটা তুলে দিয়ে বললো আই অ্যাকসেপ্ট ইট, আই এম লিভিং ফর এয়ারপোর্ট। সমস্ত নাটক চেঞ্জ হয়ে গেল। এখন সবাই একটু নড়ে চড়ে বসলো, একজন তো এগ্রি করে ফেললো। দেন G77 এগ্রি করলো। এখন ডেভেলপ কান্ট্রি থেকে কেউ এগ্রি করছে না। লাকিলি হঠাৎ করে রাইকা, টিসি মেম্বার ফ্রম জার্মানি, ও হাত তুলে বললো যে আই সাপোর্ট ইট, আই ক্যান অ্যাকসেপ্ট দিস টেক্সট। ডেনমার্কের টিসি মেম্বার বললো উই ক্যান অ্যাকসেপ্ট ইট। এখন এভরিবডি ইজ লুকিং টুয়ার্ডস ইউএস। সো USTC member Christina Chang was confused what to do, but she was trying to raise her concerns. But I don't know why she went outside for a few minutes. Co-chair adopted the text. Drama is there. Now টেক্সটটা কি জিনিস আমজাদ ভাই, আপনি চাইলে আমি বলতে পারি না না, আমি টেক্সটে কি আছে। পরের জায়গাটাতে আসছি জনাব হাফিজ খান, যেটা ট্রানজিশন কমিটির পঞ্চম মিটিং এর কথা যেটা বলা হচ্ছে, যে অতিরিক্ত সমাধান বের করার জন্য অতিরিক্ত যে সভাটা দুবাইয়ে হলো এই কয়েক সপ্তাহ আগে, এখানে তহবিল পরিচালনাকারীকে ওয়ার্ল্ড ব্যাংক হবে ইন্টারিম অর্থের উৎস এবং কারা এই অর্থ পাবে, এইসব বিষয় নিয়ে ঐকমত না হলেও একটা সুপারিশ বেরিয়ে আসলো। তো আপনার কাছে দুইটা প্রশ্ন, প্রথমত এই টেক্সটে আসলে কি আছে এটা যদি সংক্ষেপে বলেন, এবং দ্বিতীয়ত এই টেক্সটকে বেস করে মানে অথরিটেটিভ ডিসকাশন তো হবে কপে, তো COP28 থেকে এই টেক্সটের ব্র্যাকেট বন্দি যে ইস্যুগুলো, মানে ঐকমত না হওয়া ইস্যুগুলো, এগুলোর কিছু সুরাহা করা যাবে কিনা? চমৎকার, এটা আমি বলতে যাচ্ছিলাম। সো আমি ড্রামা, ডিপ্লোম্যাটিক ড্রামাটা কেন বললাম, তাহলে ক্রিটিক্যাল ইস্যুগুলো আমাদের ধরতে ইজি হবে। সো টেক্সটটা বেসিক্যালি 3টা পার্ট, একটা কাভার ডিসিশন, একটা হচ্ছে গভর্নিং ইনস্ট্রুমেন্ট ফর দ্য ফান্ড, এটা অ্যানেক্সচার 1, অ্যানেক্সচার 2 হচ্ছে ফান্ডিং অ্যারেঞ্জমেন্ট। সো এই টেক্সট আসলে আমরা ব্রেকেটেড না, এটা কনসেনসাস বেস টিসি মেম্বারদের একটা ডিসিশন। এখানে আছে এই ফান্ডের একটা বোর্ড হবে, বোর্ডের একটা লিগ্যাল পার্সোনালিটি থাকবে, লিগ্যাল ক্যাপাসিটি থাকবে, সো দ্যাট ইট ক্যান এন্টার ইনটু এগ্রিমেন্টস উইথ আদার লিগ্যাল এন্টিটিস। এই বোর্ডটার নেক্সট ইয়ারে আরম্ভ করবে বাই মার্চ। তাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা ইন্টারিম সেক্রেটারিয়েট তৈরি করা হয়েছে, যেটা GCF এবং UNDP সাপোর্ট দেবে। হ্যাঁ, এই বোর্ড তখন ওয়ার্ল্ড ব্যাংকের সাথে নেগোসিয়েশনে বসবে, কারণ এই টেক্সটে 11টা কন্ডিশন দেওয়া হচ্ছে। আমরা ওয়ার্ল্ড ব্যাংকে সেক্রেটারিয়েট হিসাবে বা ফান্ড ম্যানেজার হিসাবে লস এন্ড ড্যামেজ ফান্ডটাকে অপারেশনালাইজ করার জন্য তারা চেষ্টা করবে অ্যাজ এ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারি ফান্ড। 5th, and challenge হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক ইজ অটোনোমাস ফাইন্যান্স অর্গানাইজেশন,
It has own board of governance, own rules and policies. Now, the board, the fund established under the COP, it has also is as different authority from COP CMA board. Then what would be the compromise? What would be the hierarchy? Then we decide our board, COP CMA will be the authority to guidance this fund. তুমি ওয়ার্ল্ড ব্যাংক যদি চাও হোস্ট করতে, তোমার অথরিটি কমায় ফেলতে হবে। তোমার কিছু রুলস এন্ড রেগুলেশনস আমাদের সাথে কম্প্রোমাইজ করে, যেমন ফর এক্সাম্পল ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে ডাইরেক্ট অ্যাক্সেস দিতে পারবে না বাংলাদেশকে। ডাইরেক্ট অ্যাক্সেস মানে হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টকে বাজেটারি সাপোর্ট দিচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্ট সেগুলো ইউটিলাইজ করছে। এই প্রসেসটা ওদের এখনো অনগোয়িং। আনাদার বিগ প্রবলেম হচ্ছে, ধরুন আপনি যদি ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার স্টেট না হয়ে থাকেন, তাহলে ইউ ক্যানট অ্যাক্সেস দ্য মানি ফ্রম ওয়ার্ল্ড ব্যাংক। সো এরকম করে 11টা কন্ডিশন দিয়ে ওয়ার্ল্ড ব্যাংকে বলা হচ্ছে বোর্ডের সাথে ওয়ার্ল্ড ব্যাংক নেক্সট আফটার দিস COP 8 মান্থস ওরা নেগোসিয়েশন করবে। করে ওয়ার্ল্ড ব্যাংক যদি এই 11টা কন্ডিশন এগ্রি করে, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক অ্যাজ এন ইন্টারিম ফান্ড ম্যানেজার অর ফান্ড ম্যানেজার 4 বছর কাজ করবে। আমজাদ ভাই বিষয়টা খেয়াল করেন, এটা কিন্তু ইন্টারিম একটা অ্যারেঞ্জমেন্ট 4 বছরের জন্য। যদি 4 বছর পরে ওয়ার্ল্ড ব্যাংক যদি সাকসেসফুলি এই 11টা শর্ত মেনে নিয়ে কাজ করতে পারে, ওরা কন্টিনিউ করবে। আর যদি ইফ দে ফেলটা কিভাবে আইডেন্টিফাই করবেন, একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট হবে বাই দ্য বোর্ড। অ্যাসেসমেন্টের উপর যদি ওয়ার্ল্ড ব্যাংক দে ফেল টু মিট দ্য ক্রাইটেরিয়াস, দেন বোর্ড তখন সিদ্ধান্ত নিবে থ্রু দ্য COP CMA যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ড অ্যালোন ফান্ড হবে। সো এই আসলে COP28 এই লস এন্ড ড্যামেজ ফান্ড তাকে অপারেশনালাইজ করছে। আনটিল COP29 পর্যন্ত এর উপর কাজ করতে হবে। এখানে 26 জন বোর্ড মেম্বার থাকবে। আমি এখানে একটু ছোট্ট জেনে নিই তাহলে, যে টার্গেটটা ছিল যে COP28 থেকে এই লস এন্ড ড্যামেজ ফান্ড অপারেশনাল হবে, তো আপনাদের এই সুপারিশের প্রেক্ষিতে এটা অপারেশনাল হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। এখন আমি না ড্রামাটা একটু বলি। আমি যদি এই স্ট্রাকচারটা বুঝতে পারি যে এটা লস এন্ড ড্যামেজ ফান্ড, অথরিটি হচ্ছে COP CMA, আমাদের ওয়ার্ল্ড ব্যাংক এটাকে হোস্ট করবে ইন্টারিম পিরিয়ডের জন্য। বেসড অন দ্য অ্যাসেসমেন্ট দে উইল লিভ ইট অর দে উইল কন্টিনিউ ইট। এখন এটা হচ্ছে একটা ইনস্টিটিউশনাল স্ট্রাকচার। এখন ফান্ড এখন সোর্স আসবে, ফান্ড কোথেকে আসবে? এই টেক্সটে বলা হচ্ছে প্রাইমারিলি ডেভেলপ কান্ট্রি দিবে, বাট অন্যান্য পার্টিস চাইলে ওরা ভলেন্টারি পয়সা দিতে পারে। ইনোভেটিভ সোর্সের কথা বলা হচ্ছে। আপনি আমজাদ ভাই জানেন ইনোভেটিভ সোর্সেস সো ডিফিকাল্ট, লাইক এয়ার প্যাসেঞ্জার লেভি, মেরিটাইম লেভি, এগুলা অন্য রেগুলেটরি অথরিটির আন্ডারে। এগুলোর সাথে UNFCCC কনভেনশনের ইন্টিগ্রেশন, কোঅর্ডিনেশন অনেক চ্যালেঞ্জেস। দ্যাটস ওয়াই উই এগ্রিড developed country will provide fund and also other parties voluntarily. But if you look at very interestingly, European High Commissioner of European Union already declared they will make substantial pledges at COP28, which is really appreciated. But John Kerry he talked about millions of dollars, and he is now criticized why so small money he talked about. So you see, pledges are already there, but very little. Amjad bhai, you need to change the regime. How? This is actually loss and damage regime. You fail to mitigate, you fail to adaptation. Now you need to address the loss and damage. That's the reality. Now, based on the reality, you need to find out the sources. I'm optimistic. This fund will be funded. আমি আপনার এই জায়গাটাতে ক্লিয়ার বুঝতে পারলাম, কিন্তু এই যে এই মানে স্ট্রাকচারটা কি হবে, বোর্ড থাকবে, 11টা কন্ডিশন, ওয়ার্ল্ড ব্যাংক ইন্টারিম ফান্ড ম্যানেজার হিসেবে কাজ করবে, কিন্তু অনেকেই আপনাদের মতন যারা ক্লাইমেট নেগোসিয়েশন বা এই ক্লাইমেট নেগোসিয়েশন প্রক্রিয়ার সাথে ভেতর থেকে বা বাইরে থেকে যুক্ত আছে, তাদের অনেকেই মনে করছেন যে এই ইনস্টিটিউশনাল জটিলতা এড়াতে পারা যেত যদি এটা গ্রিন ক্লাইমেট ফান্ড অথবা
অ্যাডাপ্টেশন ফান্ডের একটা উইন্ডো হিসাবে আপাতত লস অ্যান্ড ড্যামেজ ফান্ডটা যাত্রা শুরু করতো। এটা করলে সমস্যাটা কি হতো? আসলে কেউ তো আর ইচ্ছে করে জটিল পথে হাঁটে না আমজাদ ভাই, তাই না? রাইট। আমার কলিগরা যারা অতি অতি সহজে ভাবছেন, ওয়াই নট পার্ট অফ অ্যাডাপ্টেশন ফান্ড, ওয়াই নট পার্ট অফ দ্য জিসিএফ, ওয়াই ইউ ডিডন্ট গো ফর আ সিম্পল উইন্ডো, ওয়াই ইউ এগ্রিড ফর সো ক্রিটিক্যাল কমপ্লেক্স ইনস্টিটিউশনাল স্ট্রাকচার্স। চ্যালেঞ্জ ইজ দ্যাট আমজাদ ভাই, লস এন্ড ড্যামেজ ফান্ডিং ইজ ডিফারেন্ট। ওয়াই? আমাদের অনেক কলিগরা বলে থাকেন যে আমরা অ্যাডাপ্টেশন ফান্ডটাকে যেন দুর্বল না করে দিই। আসলে না, লস এন্ড ড্যামেজের জন্য আপনার এডিশনালিটি আমরা খুঁজতে চাই। এডিশনালিটি কি? মিটিগেশন, অ্যাডাপ্টেশন, দ্যাট উইল বি ফান্ডেড বাই জিসিএফ। আমরা জিসিএফ কে কোনো বার্ডেন দিতে চাই নাই। আর আপনি জিসিএফ এর উইন্ডো করতে গেলে জিসিএফ এর যে গভর্নিং ইনস্ট্রুমেন্টটা আছে ওটা চেঞ্জ করতে হবে। ওটা যদি চেঞ্জ করতে হয় আপনার কপ ডিসিশন লাগবে। আর কপ ডিসিশনে যদি আপনি এটা এই গভর্নিং ইনস্ট্রুমেন্টটা রিওপেন করেন, তখন অন্যান্য গ্রুপ আরো অনেক কিছু নিয়ে আসবে। সেই গভর্নিং ইনস্ট্রুমেন্ট লস এন্ড ড্যামেজের কারণে আর এগ্রি হবে না, জিসিএফ থেমে যাবে। দেন আপনি যাবেন জিসিএফ এর উইন্ডো হতে। তাহলে এই এই জটিলতা এত সহজে এড়ানো যেত না, যে এটা যেই পথে ইটস লিগাল কমপ্লেক্সিটি। You trust us, TC members, advisors, আমি and একটু our team. পরের জায়গাটাতে যাই, যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আমি শুরুতে যেটা বললাম, ইসরায়েল গাজা কনফ্লিক্ট এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে এবং ডলারের স্কেয়ারসিটির কারণে পুরো বিশ্বে যে অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করছে, এই প্রেক্ষাপটে এই লস অ্যান্ড ড্যামেজ তহবিল, যে অ্যাডিশনাল উইন্ডো, এইটাতে অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে আপনি যেটা আগেই বললেন যে খুব লিটল প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে, প্রতিশ্রুতি কিছু পাওয়া গেছে কিন্তু সেটা খুব স্বল্প। তো এই কপে এটা নিয়ে কোনো রাজনৈতিক মোমেন্টাম বা বড় ধরনের মানে একটা উদ্যোগ প্রত্যাশা করছেন কিনা? মানে এই মানে এটা তো একটা ডিফিকাল্টিস, অর্থ পাওয়া, এই ডিফিকাল্টিস থেকে বেরিয়ে আসার জন্য কোনো রাজনৈতিক ঐকমত পাওয়া যাবে কিনা? অবশ্যই বিষয়টাতে মানে মার্কিনীদের নেতৃত্ব দিতে হবে। ইউরোপিয়ান ইউনিয়ন তো এক ধাপ এগিয়ে আছে এইসব ব্যাপারে, কিন্তু পরের বছর আমেরিকান ইলেকশন, এই অবস্থায় তারা কতটা অগ্রণী ভূমিকা নেবে এটা রাজনৈতিক সিদ্ধান্তের জন্য ফান্ড ফ্লো বাড়াতে? কি মনে হচ্ছে আপনার? আপনার পলিটিক্যাল রেসপন্সটা দেওয়ার আগে আমি একটু টেকনিক্যালি রেসপন্সটা দিতে চাই। আমি যখন ইউএস টিসি মেম্বারের কথা বলছিলাম যে শি ওয়াজ কনফিউজড, এখন এই টেক্সটটা তো এগ্রিড। আপনি কপে এসে এটাকে রিওপেন করবেন নাকি অ্যাজ ইট ইজ অ্যাডপ্ট করে ফেলবেন, এইটা একটা পলিটিক্যাল ডিসিশন। হ্যাঁ, এখন যে কারেন্ট যে সিনারিও, এতে মনে হচ্ছে না এই টেক্সট রিওপেন হবে, অ্যাজ ইট ইজ এটা অ্যাডপ্টেড হবে। এখন পলিটিক্যাল ইস্যু হবে প্লেজেস। আপনাকে আমি আগেই বলছিলাম ইউরোপিয়ান ইউনিয়ন অলরেডি সেড সাবস্টেন্সিয়াল প্লেজেস। হোয়াট ডাজ ইট মিন বাই সাবস্টেন্সিয়াল? মেবি দে নিড টু কাম আপ উইথ সাম নাম্বারস, না ফিগার্স। And US, they talked about the $1 million. They need to come up with $1 trillion. So, interestingly, some other countries voluntarily also can make some pledges. There are so many countries now in a position to make pledges voluntarily. আসলে আমজাদ ভাই, বিষয়টা কি, এই লস এন্ড ড্যামেজ ফান্ড তৈরি করে কি হয়েছে জানেন? এটা আমাদের মরাল বিজয় হয়েছে, নৈতিক বিজয়। কেননা লস এন্ড ড্যামেজ মানে হচ্ছে ক্ষয়ক্ষতি। আপনি আমার ক্ষতি করে দিবেন, ক্ষতিপূরণ দিবেন না, তা হবে না। একটা ফান্ড হয়েছে, আর আপনি যদি ক্ষতি করে ক্ষতিপূরণ না দিয়ে থাকেন, গোটা পৃথিবীকে আপনাকে আঙ্গুল দেবে। এখন ক্লাইমেট চেঞ্জ কিন্তু, আই সেড আর্লিয়ার, এটা রিগোরাস কমপ্লায়েন্স মেকানিজম নাই, নেম এন্ড শেম। ও তুমি এটা তোমার এনডিসি মিট করো নাই, তোমার এত টাকা দেওয়ার কথা ছিল, দাও নাই। মিডিয়া ইজ দ্য তাহলে প্লেয়ার আমি নাও, এখানে একটা মানে ইউ আর দ্য প্লেয়ার নাও, রাইট? সিভিল সোসাইটি সো অর্গানাইজেশনের প্রশ্ন আসি, যেটা প্যারিস এগ্রিমেন্টের সময় তারা খুব সোচ্চার ছিল যে পলিউটার্স পে। তো এই পলিউটার্স পে যে স্লোগানটা, এই লস এন্ড ড্যামেজটা, এটারই একটা রাজনৈতিক বিজয় বলবেন এটাকে আপনি? এটা হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্ট, আই থিঙ্ক। আপনি পয়সা না দিলে নাই, বাট আপনি তহবিল তৈরি করে ফেলছেন। ইউ রেকগনাইজড দ্যাট লস এন্ড ড্যামেজ ফান্ড ইজ দেয়ার। পয়সা নাই, তখন আপনি বলবেন, দুনিয়া বলবে।
না, আমরা আসলে এই বিষয়টা নিয়ে দীর্ঘ সময় কথা বলার সুযোগ আছে। আমি একদম শেষ পর্যায়ে চলে আসি, শেষ বিষয়টা যে আমাদের লক্ষ্যটা কি। আমরা 21 শতকের মধ্যে আমাদের তাপমাত্রা বৃদ্ধি 1.5-এর মধ্যে ধরে রাখতে চাই, যেটা মানে প্যারিস চুক্তির সময় বলা হয়েছিল যে 1.5 হলে ভালো, না হলে 2 ডিগ্রির নিচে আসতে হবে। আইপিসিসির রিপোর্টে ওয়ার্ন করা হয়েছে যে ইতোমধ্যে আমরা 1.4। তাহলে আমাদের যদি 50-এ নেট জিরোতে যেতে হয়, বা আমাদের সামনে আরো 67 বছর পড়ে আছে, আমাদের বাড়ানোর সময়সীমা আছে 0.1 মাত্র। তো আপনার কি মনে হয় যে এই লক্ষ্যটা তো অর্জিত হচ্ছে না, এটা প্রায়ই। তাহলে লস এন্ড ড্যামেজে বিপুল পরিমাণ অর্থ পাওয়া বা অ্যাডাপ্টেশনে আরো বেশি মানে অ্যাটেনশন দেয়া তো প্রয়োজন হবে। তো কপে এই এই আইপিসিসির এই সতর্ক বার্তা 1.4 অলরেডি হয়ে গেছে, এটাকে বেস করে কি ধরনের মানে ইতিবাচক সিদ্ধান্ত ওইসিডি দেশগুলো থেকে পাওয়া যেতে পারে? আচ্ছা, এটা চমৎকার বিষয় আপনি বললেন, সেটা হচ্ছে যে এখানে আপনার মিটিগেশনের আসলে আমি একটা কথা বলি, আমি যদিও লস এন্ড ড্যামেজ নেগোসিয়েটর, ট্রাস্ট মি, মাই প্রায়োরিটি ইজ মিটিগেশন। কারণ মিটিগেশন যদি না করে থাকেন, সমস্যার সমাধান যদি আপনি না করেন, আজকে যা ক্ষতি করে ফেলছেন ভবিষ্যৎ প্রজন্মকে আরো ভয়াবহ অবস্থায় ফেলে দেবেন। 1.5 ডিগ্রি সিনারিওতে যদি আমরা এই দেখি, you think about 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 degrees. সো মিটিগেশনের কোনো অল্টারনেটিভ নাই। সো আমার এজ এ লস এন্ড ড্যামেজ নেগোসিয়েটর, সামটাইমস আমি বলি যে আই ওয়ান্ট টু বি মিটিগেশন নেগোসিয়েটর। Mitigation is the highest priority. রাইট। Second, we already failed. We need to develop the adaptation. So my priority is mitigation, adaptation, then loss and damage. For the youth, I would say to the youth, you guys talk about the loss and damage, because you're gonna face the severe loss and damage in the next decade. So আমরা যারা মিড ক্যারিয়ার বা রিয়েলি সিরিয়াস ইন দ্য নেগোসিয়েশন, উই নিড টু প্রায়োরিটাইজ ফর মিটিগেশন, উই তাহলে নিড টু আপনার কিপ কথাকে আওয়ার যদি গোল। আমি মানে সংক্ষেপ করে নিয়ে আসছি, যে আমরা মিটিগেশন যদি না করি, এফেক্ট অফ অ্যাডাপ্টেশন বাড়বে, এবং ফাইনালি এন্ড অফ দ্য ডেতে আমার লস এন্ড ড্যামেজের পরিমাণ অনেক অনেক বাড়বে। এম আই রাইট অর রং? এক্স্যাক্টলি, আমি প্রথমেই বলে নিয়েছিলাম আপনি মিটিগেশন, ওই অ্যাডাপ্টেশন এন্ড লস এন্ড ড্যামেজ ইজ আ আপনি কন্টিনিউম। যদি এই 1 মিনিট এর মধ্যে একটু বলেন যে এইবারে এই যে বিষয়টা সিরিজ, ক্লাইমেট ইস্যু একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা স্টক টেকিং করছি প্রথমবারের মতন, এটা একটা ভালো উদ্যোগ। সেখানে মিটিগেশন, অ্যাডাপ্টেশন, ফান্ড কমিটমেন্ট সবই আসবে। তো এখান থেকে প্রত্যেকটা কপে কোনো না কোনো একটা বিষয়কে ঘিরে একটা মোমেন্টাম হয়। তো এই স্টক টেককে ঘিরে কোনো মোমেন্টাম হবে কিনা, যেখানে ফাইন্যান্সিয়াল ফ্লো, টেকনিক্যাল সাপোর্ট এন্ড আদার থিংস বাড়াবে, এটা আপনি প্রত্যাশা করছেন কিনা, একদম সংক্ষেপে? Yeah, it's a very good question to end this session. I said, আমি আপনাকে বললাম যে প্যারিস এগ্রিমেন্টের মেইন কমপ্লায়েন্স রিজিম হচ্ছে গ্লোবাল স্টক টেক। দিস ইজ দ্য ফার্স্ট স্টক টেক। এখান থেকে যে গ্যাপ অ্যাসেসমেন্ট রিপোর্টটা বের হয়ে আসবে, কারণ আপনার এক্সিস্টিং এনডিসি অ্যানালিসিস করলে কখনোই বলেন না আপনি 1.5 ডিগ্রি টেম্পারেচার গোল মিট করতে পারবেন। সো ইউ নিড টু হাই ইউর অ্যাম্বিশন, রাইট? So that needs to be in the text, that developed country needs to take their ambition more high, এত ডিগ্রি, so that 1.5 ডিগ্রি একটা স্পেসিফিসিটিতে যেতে হবে। আপনি গ্লোবাল স্টক থেকে যদি রেকমেন্ডেশন গুলা খুব স্পেসিফিক হয় এবং অথরিটেটিভ হয়, অথরিটি দেয় ডেভেলপ কান্ট্রি, তোমাকে এটা করতে হবে। আমি আমজাদ ভাই বারবার বলছি, প্যারিস এগ্রিমেন্টের গ্লোবাল স্টক টেক হচ্ছে কমপ্লায়েন্স রিজিম, যেটা আপনাকে কাইন্ড অফ সাপোর্ট দিবে যে ডেভেলপ কান্ট্রি পার্টিস তোমাদেরকে মিট করতে হবে কমিটমেন্ট, টেম্পারেচার গোল, অ্যাডাপ্টেশনের জন্য পয়সা, টেকনোলজির জন্য পয়সা, এখন না লস এন্ড ড্যামেজের জন্য পয়সা। সো এখানে একটা চমৎকার অ্যাসেসমেন্ট আসবে। এটাও অনেকটা সায়েন্স বেসড, আইপিসিসি রিপোর্টস আদার সায়েন্স বেসড। এই স্টকটেক রিপোর্টের যে রেকমেন্ডেশন গুলো আসবে ফরওয়ার্ড লুকিং, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে।
সো এটা খুবই পলিটিক্যালি ভেরি ইন্টারেস্টিং হবে, বিকজ এখন অনেক ইমার্জিং কান্ট্রিজ দে আর অলসো পলিউটিং, developed country and emerging economic countries, they are fighting actually. LDC as and Cs, sometimes we are in between like sandwich. So there are so many Thank- political dimensions. GST thank would be very interesting issue. থ্যাংক ইউ জনাব এম হাফিজুল ইসলাম খান। কপ চলাকালীন সময় হয়তো আপনার কাছ থেকে আবারও মূল্যায়ন শুনবো টকস্টেক এবং অন্যান্য বিষয় নিয়ে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল বুধবার 22শে নভেম্বর ইটকল-ইপি ক্লাইমেট টক্স প্রচারিত হবে সন্ধ্যা 7টায়। আমাদের আগামীকালের অতিথি হিসেবে যুক্ত হবেন PKSF এর চেয়ারম্যান এবং সিডের উপদেষ্টা ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ। দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি আপনাকে ধন্যবাদ, আমাকে যারা শুনছিলেন তাদেরকেও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।